নমস্কার, CNN24 শিলচর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে এই পর্বে যার শীর্ষক হচ্ছে দ্য অনলাইন জার্নি, এই এপিসোডে আমরা বিভিন্ন ব্যক্তিত্বদেরকে আপনাদের সামনে তুলে ধরি। এই বরাক উপত্যকার বিভিন্ন সেলিব্রিটি যারা অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে ওনারা সফলতার শিখরে পৌঁছেছেন এবং অনেক ভালো কাজ করছেন, যেটা আমাদের সমাজে এখন ইয়াং জেনারেশন যেটাকে বলছি ইনফ্লুয়েন্সার, ওনাদের কোনো একটা যারা ব্লগার বেসিক্যালি, তো ওনারা এমন এমন পর্ব ওরা আমাদের সামনে তুলে ধরেন যেটার একটা সামাজিক প্রেক্ষাপট থাকে, যেটার একটা সামাজিক বার্তা থাকে। তো এরকমই বিভিন্ন ব্যক্তিত্বদেরকে নিয়ে আমরা আপনাদের সামনে আসি। আজকে এই পর্বে আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি, তিনি এই উপত্যকার এক উজ্জ্বল নাম, শ্রীমতী মামনি শর্মা। নমস্কার ম্যাডাম আপনাকে। নমস্কার। মামনিদির সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। যেটা মামনিদির সবচাইতে ব্যক্তিত্বের উজ্জ্বল পার্ট সেটা হচ্ছে ওনার বোল্ডনেস। কারণ আপনারাও বলবেন যে মামনি শর্মা আর বিতর্ক যেন পারস্পরিক হাত ধরে চলে, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আমাদেরকে দেখতে হয় যে মামনিদি বোল্ডনেসের পার্টটাতে ওনার যেই অভিমত প্রকাশ করেন তার থেকে উনি সরে যান না। উনি যদি এটা ভালো না লাগে সর্বসম্মুখে উনি বলেন এটা ভালো লাগেনি, তার জন্য বিতর্ক সৃষ্টি হয়, ওনার সমালোচনা হয়। এবং যদি ওনার কোনো ব্যাপার ভালো থাকে তাহলে সমাজ যদি এটাকে ভালো নাও বলে তবে ওটাকে উনি ভালো বলতে দ্বিধাবোধ করেন না। তো এই হচ্ছে আমাদের মামনি শর্মার বেসিক পার্সোনালিটি ট্রেড, যেটা আমরা দেখি। আমরা আজকে অনেক কিছু মামনিদের কাছ থেকে জানবো যেগুলো আমাদের জন্য অজানা। আমরা শুনবো ওনার কাছ থেকে ওনার পুরো লাইফের জার্নি, এই অনলাইন যেটা উনি ট্রাভেল করেছেন এবং এই সফলতাটাকে উনি অ্যাচিভ করেছেন। মামনিদি, প্রথমে আপনাকে অনেক স্বাগত যে আপনি আমাদের CNN24 শিলচর চ্যানেলে এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আর দর্শকদেরকে CNN24-কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি মনে করি না, আমি নিজেকে এতটুকু ভাবি না যে আমি এখানে আসার যোগ্য, নিজেকে ভাবি না, কিন্তু আপনারা আমাকে ডেকেছেন, ধন্যবাদ। তো শুরু করি আপনাদের সম্মুখে মামনি শর্মার সঙ্গে একটি সাক্ষাৎকার। মামনি, আমার প্রথম কোশ্চেন যে আপনি তো একজন এস্টাবলিশড বিউটিশিয়ান, তো আপনি হঠাৎ করে অনলাইন প্ল্যাটফর্মে কি করে এলেন? মানে এই অনলাইনটাকে আপনি কি করে ভাবলেন যে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনার অফলাইনের সঙ্গে অনলাইনেও আপনি একটা ভেঞ্চার আউট করবেন? অ্যাডভার্টাইজমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনো জিনিসই আমরা ডিসপ্লে করতে করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ না হলে যে কোনো বিজনেসে এগোনো যায় না। সো তার জন্য আমার চুজ করা অনলাইন। আর ফার্স্ট থেকে আমি অনলাইনটাকেই চুজ করেছি, কারণ আমাকে অ্যাজ এ মামনি শর্মা হয়েছি বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তার জন্য সোশ্যাল মিডিয়াকে তো অনেক ধন্যবাদ। আমি ওটা ছাড়া আমি থাকতেই পারবো না, হয়তো আমার অস্তিত্বই নেই সোশ্যাল মিডিয়া ছাড়া। তো সোশ্যাল মিডিয়া কি আপনার একটা অ্যাডিকশন বলতে পারবো? কাজের এডিকশন। হ্যাঁ, ওই কাজের এডিকশন নিশ্চয়ই, কারণ ডিসপ্লে সোশ্যাল মিডিয়া ছাড়া খুব একটা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই সোশ্যাল মিডিয়া ছাড়া। মানে আপনার কাছ থেকে আমি এই জিনিসটা একটা জানবো ম্যাডাম, যেহেতু আপনার একটা অফলাইনের একটা এস্টাবলিশড একটা আপনি পার্সোনালিটি অ্যাজ এ বিউটিশিয়ান, আর সঙ্গে আপনি প্রয়াস, যেটা আপনার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ব্লগিং করেন, যেখানে আপনি কমার্শিয়ালাইজ করেন। তো প্লাস হচ্ছে আপনার একটা পারফেকশন গ্ল্যাম বলে একটা কমিউনিটি গ্রুপ আছে, যেটা লেডিস কমিউনিটি গ্রুপ, যেখানে আপনি মহিলাদেরকে সুযোগ দেন ওনাদের পণ্যগুলো সামগ্রীগুলো মার্কেট করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে। তো ম্যাডাম, আমি এই জিনিসটা আপনাকে জানতে চাইবো যে কতটুকু ডিফারেন্স, মানে অফলাইনে মার্কেট করা আর অনলাইনে মার্কেট করার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, আর কোনটাতে বেশি চ্যালেঞ্জ দুটোতেই আছে। দুটোর মার্কেট সেগমেন্টেই আলাদা। অফলাইনে হচ্ছে যে তুমি সামনে থেকে এসে নিতে পারো, কিন্তু আনানোটার দায়িত্ব হচ্ছে অনলাইনে। কাস্টমার একজন আসবে কিভাবে যদি আমরা অনলাইনে ডিসপ্লে না করাই, তখন গিয়ে না অফলাইনে আসবে।
সো দুটোই একটা একটার সাথে যুক্ত, আর দুটো নিয়ে চলাটা আমার মনে হয় একটা মানে সাকসেসফুল বিজনেস তখনই হয় যে আমরা দুটো নিয়েই চলাটা খুব বেশি ইম্পর্টেন্ট, অফলাইন অ্যান্ড অনলাইন। কারণ ডিসপ্লে যতক্ষণ না হবে ততক্ষণ একজন মানুষ বাড়ির থেকে আপনার কাছে আসবে না। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে অনলাইনে যদি আপনি ডিসপ্লে করেন বা অনলাইন প্ল্যাটফর্মটাকে যদি আপনি ইউজ করে মার্কেটিং করেন, তাহলে আপনার জন্য বেশি রেসপন্স আসে অফলাইনে। তার মানে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো ম্যাডাম আপনাকে, যে অফলাইনেও তো মার্কেটিং করা যায়, যেমন হোর্ডিং আছে, নানান কিছু প্যাম্পলেট আছে, তো ওটা না করে কেন অনলাইনে? মানে ওটাতে তো ডিরেক্টলি মানুষের ঘরে পৌঁছানো যায়। আমরা ঘুম থেকে উঠে যেরকম ব্রাশ করি না, আমরা ব্রাশ করার আগে আমরা ঘুম থেকে উঠে মোবাইলটাই প্রথমে চেক করি যে কি চলছে আপডেট। সো মোবাইল এমন একটা জায়গা গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে যে মোবাইল ছাড়া কিছু হয় না। তার সোশ্যাল মিডিয়া এমনই যে মোবাইল খুললেই আমরা সোশ্যাল মিডিয়াতে, তো হোর্ডিং টোডিং খুব একটা মানুষ এখন এত বেশি চলে না, যেটা আমি দেখেছি আর কি। আমার ক্ষেত্রে আমি নিজেই দেখেছি যে সোশ্যাল মিডিয়া এত বেশি মানে ডিসপ্লে এত বেশি হয়, এত অ্যাডভার্টাইজমেন্ট হয়, যেটা খুব বেশি ইজি হয়। বাকি সবচেয়ে বড় কথা ফ্রি অফ কস্টে করা যাচ্ছে, কোনো পে করতে হচ্ছে না, জাস্ট একটা ডাটার একটা মিনিমাম চার্জেস। কিন্তু হোর্ডিং যদি করি বা আমরা যদি ব্র্যান্ডিং করি প্রচুর টাকা, যেটা অনেক মানে ব্যয় সাপেক্ষ। ওকে, তো ম্যাডাম একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যে দেখুন যে একজন মহিলার কাছে একটা পরিবারের একটা আলাদা মানে একটা চাহিদা থাকে, যে মহিলা মানে হচ্ছে বাড়ির কাজের একটা ব্যাপার, একটা ট্যাবু বা আপনি যাই বলবেন, একটা সোশ্যাল স্টিগমা আমাদের কাছে থাকে যে মহিলা হলে আপনাকে বাড়ির কাজ করতে হবে। তো এই যে এতগুলো বিজনেস আপনি দেখছেন, আপনি একটা অফলাইনে দেখছেন, দুটো অনলাইনে দেখছেন, সঙ্গে আপনি বাড়ি সামলাচ্ছেন, এই টাইম ম্যানেজমেন্টটা কি করে হচ্ছে? কি মহিলা মানেই যে বাড়ির কাজ করতেই হবে, সে আমরা ওয়ার্কিং ওমেন, আমরা কি বাড়িতে কাজ করি না? সবকিছু আমাকে মেনটেন করতে হয়। নট অনলি আমার একটা বিজনেস, আমার ২-৩টা বিজনেস আছে অফলাইনে। সব মেনটেন করে বাড়িতে বাচ্চা আছে, সবকিছু দেখতে হয়। ইভেন বাড়িতে যারা কেয়ারটেকার থাকে ওদেরও সবকিছু দেখতে হয়। কাজ তো করতেই হবে। সে যতই বিজনেস ওমেন হয়ে যাও, কাজ তো করতেই লাগবে। এটা একটা খুব ভালো মানে ওনার মেসেজ, যে কাজ করতে হবে। মহিলা হয়েছেন যে বলে যে বাড়িতে বসে কাজ করবেন আর অন্য কোনো কাজ করবেন না, তা নয়। আপনি মহিলা হয়েছেন, এখন আপনার পরিবারের ইকোনমিক ডেভেলপমেন্ট, আপনার রিজনের ইকোনমিক ডেভেলপমেন্টের একজন মহিলাদের ততটুকুই দায়িত্ব থাকে যতটা একজন পুরুষের থাকে। কাজেই আমরা যে আজকের দিনে দাঁড়িয়ে যে ইন্ডিয়ার যেটা একটা বেসিক মেসেজ আছে, যে উমেন এম্পাওয়ারমেন্ট, তো এই উমেন এম্পাওয়ারমেন্টটা তখনই পসিবল হয় যখন মামনিদির মতো ব্যক্তিত্ব যখন কাজেও মানে কর্মেও সফলতা লাভ করে, এবং সাংসারিক জীবনেও উনি সফলতা লাভ করেন। উনি ওনার যে রেসপন্সিবিলিটি ওনার ফ্যামিলির প্রতি উনি ওই রকমভাবে উনি রাখতে পারেন। তো ম্যাডাম, এই কাজগুলো করতে গিয়ে কখনো মনে হয়নি যে আপনি আপনার পরিবারকে কম টাইম দিচ্ছেন বা আপনার বিজনেসকে কম টাইম দিচ্ছেন? হ্যাঁ, টাইম ম্যানেজ করাটা খুব বেশি টাফ হয়ে যায়, কারণ একজন মানুষের উপরে এতটা চাপ পড়ে গেলে টাইম ম্যানেজমেন্ট একটু টাফ হয়ে যায়। যখন বাড়িতে কিছুটা সময় কম দিলে বিজনেসে বেশি সময়, আবার বিজনেসে একটু সময় কম দিলে বাড়িতে একটু বেশি সময়, ওটা করতে তো লাগবে, ম্যানেজ তো করতেই লাগবে। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব, যে অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনার যে কমার্শিয়াল সাকসেস, ওটা আর আপনার অফলাইন বিউটি যেটা আপনার স্যালন আছে, এই দুটো কমার্শিয়াল হোটেলও আছে। সঙ্গে আপনার একটা হোটেল, ওটাও একটা অফলাইন আছে। হ্যাঁ, তো এবার যদি আপনার আমি যদি অফলাইন বিজনেসটাকে ধরি আর অনলাইন বিজনেসের কমার্শিয়াল সাকসেস ধরি, দুটোর কি রেশিও অফ আপনার প্রফিটেবিলিটি কি দুটোরই এক থাকে, নাকি অফলাইনে কম থাকে অনলাইনে বেশি থাকে, বা অনলাইনে কম থাকে অফলাইনে বেশি থাকে? আমার ক্ষেত্রে আমি টোটালি সোশ্যাল মিডিয়ার উপরে ভিত্তি করে তো আমি নেই, কারণ আমি অ্যাডভার্টাইজমেন্ট হিসাবেই আমি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছি। আর তার জন্য আমি খুব একটা বলতে পারবো না যে অনলাইনে খুব বেশি আমি আর্ন করছি রাদার দেন অফলাইন। অফলাইনে অবভিয়াসলি আমার মানে আর্নিংটা বেশি অনলাইন থেকে, কারণ আমি খুব একটা সময় দিতে পারি না অনলাইনে। আর তার জন্য আমার এত বেশি হেডেকও নেই। যদি আমি পুরোপুরি ভিত্তি করে থাকি যে অনলাইনের ইনকামটাই যদি আমি ভিত্তি করি, তখন বেশি আমি একটু স্টাক হয়ে যাব।
তখন আমার লাইফটা ওরকমই হয়ে যাবে আর কি। তো আমার যেহেতু অফলাইনটা আমার এস্টাবলিশড, আমি ওখান থেকে আর্নিং আমার করছি, তার জন্য আমি ডিস্টার্বড হই না। আচ্ছা। আমি কথার আসবে আমাদের এই টপিকসটাও নিয়ে আমি বলবো জিনিসটা আমি কেন বলেছি এই কথাটা। কারণ এখন যেরকম দেখা যায় এখনের প্রজন্মগুলো দেখা যায় যে টোটালি ওরা বেসড অন সোশ্যাল মিডিয়া, মানে আর্নিং এর ক্ষেত্রে। তখন ওরা বেশি স্টাক হয়ে যায়, মানে কিছু ক্ষেত্রে মানে মেন্টাল দিক দিয়ে। তো অফলাইন বিজনেস, একটা বিজনেস দরকারি নিজের মেন্টালিটিকে ঠিক রাখার জন্য। মানে আপনি বলছেন যে অফলাইনের প্রেজেন্স এবং অনলাইনের প্রেজেন্স দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার, যাতে মানে অনলাইনের সাকসেসটা অনেকটা আপনার অফলাইন দিয়েও আপনি পুষিয়ে নিতে পারেন, কম্পেনসেট করতে পারেন। ওকে ম্যাডাম, আপনি যেহেতু এই প্রয়াস প্ল্যাটফর্মটাতে আপনি কমার্শিয়ালস রান করেন, বিভিন্ন কমার্শিয়াল অ্যাসাইনমেন্ট আপনি নেন, তো কারোর যখন রেসপন্সিবিলিটি আপনি নেন, ধরুন আমি আজকে আপনার প্রয়াসের থ্রুতে আমি একটা আমার অ্যাডভার্টাইজমেন্ট রান করব, তো তখন আপনার যে রেসপন্সিবিলিটি ফ্যাক্টরে আপনার মনে হয় না যে যদি ফেল করি তাহলে আমার একটা মানে টোটাল ফেলিয়ার হয়ে যাবে, অনলাইনে আমার এক্সিস্টেন্সের প্রবলেম হয়ে যাবে? আমি আগে তার জন্যই বলেছি যে আমি ডিস্ট্রাক্ট হই না, বিকজ আমার অফলাইন বিজনেস আছে একটা, আর অনলাইনই হয়। মানে এটা ভিত্তি করতে হবে আমার অন্যের উপরে, কারণ আমার ফলোয়ার্সের উপরে, ভিউয়ার্সের উপরে আমার ভিত্তি করতে হবে, যেটা আম, মানে অনলাইনে এটা ভিত্তি করতে হবে মিনস এটা তো পার্মানেন্ট না কোনো জিনিসই। আজকে একটা ভিডিও গেল, কালকে একটা ভিডিও নাও যেতে পারে। তো তখন গিয়ে তো মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, গিয়ে সবকিছু যে গেল না, ভিডিওটা এইভাবে হলো না, সেভাবে হলো না, তো ওটা নিয়ে আমি চিন্তাই করি না। যখন কেউ অ্যাডভার্টাইজমেন্ট করায় আমাকে দেখেই করাচ্ছে, আমার পার্সোনালিটিটাকে দেখেই ওরা করাচ্ছে। সো আমি বলেই দিই যে দেখো যে এটা টোটালি হচ্ছে বেসড অন ফলোয়ার্স বা ভিউয়ার্স এর উপরে, কার কোনটা পছন্দ হবে তার উপরেই থাকে। তো ওটার উপরে পুরো ভিত্তি করা যায় না, আর আমি ওটা নিয়ে এত চিন্তা করিও না। আমি বলছি যে এই উপত্যকায় আপনার কম্পিটিটরস অনেক আছেন যারা প্রচুর। যারা কমার্শিয়াল এরকম অ্যাসাইনমেন্ট নেন। তো আপনার মনে হয় না যে আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনাকে ওরা ট্রোল করবে? ট্রোলিং জিনিসটা টোটালি ডিপ, মানে ট্রোল তো দেখো সোশ্যাল মিডিয়াতে আছো মানে ট্রোল তো হবেই, সেটা আমরা জেনে শুনে থাকি মানে। আপনার ভালো মনে হয় না যে আপনাকে একটু বেশি লোকে ট্রোল করে? হ্যাঁ, মহিলা এটা হয়তো বা একটু মহিলা হওয়াতে বোধহয়, আর প্লাস একলা মহিলা এত বোল্ডনেস এর জন্য হয়তো বা বেশি ট্রোলিংটা হয়। আর প্রথম একটু ভাবতাম যে কেন হচ্ছে, তারপরে ভাবলাম যে না, হতেই পারে, এটা খুব নর্মাল কেউ জিনিস। যদি আপনাকে ট্রোল করে আপনিও কি তাকে ট্রোল করে দেন? মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে শুনতে শুনতে অনেক সময় হয় না যে কামনেস, অনেকে বলে যে ঠান্ডা থাকতে তো আমি একটা জিনিস মনে করেছি আমার লাইফের, এটা অভিজ্ঞতা, যে নরম মাটি কুড়তে খুব বেশি আরাম পায়। তো সবসময় নরম হওয়া যায় না, আর কিছু ক্ষেত্রে একটু জবাব দেওয়া উচিত। তো দর্শকরা আপনারা বুঝতে পারছেন, এই হচ্ছেন আমাদের মামনি শর্মা, যিনি কোনো সময় হিটব্যাক পলিসিতে উনি পেছনে যান না। যদি কোথাও হিটব্যাক করতে হয় তাহলে উনি হিটব্যাক করেন। যে জিনিসটা অনেকে হয়তো স্বীকার করবে না, ও এরকম পডকাস্টে এসে স্বীকার করবে না, কিন্তু উনি এই রাগ গুড় ঢাক এই জিনিসটা ওনার মধ্যে নেই, যা উনি তাই উনি বলেন। ম্যাডাম, আমরা দেখেছি এই এতে যে গত বেশ কিছু 1 বছর ধরে যে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, যেটাতে আমরা বলতে পারি যে বিতর্ক আর মামনি শর্মা যেন পারস্পরিক নাম একটা। তো এই বিতর্ক আপনাকে কবে ছাড়বে? আদৌ কি ছাড়বে কোনোদিন? না, বিতর্ক ছাড়ার জিনিসই না হলে এই ওয়ার্ডটাই আসতো না। বিতর্ক জিনিসটা খুব ভালো জিনিস, কারণ কোনো রেভলিউশন আনতে গেলে আহ কিছু না কিছু তো করতে হয়। রেভলিউশন এমনি আসে না। আমাদের ভারত যখন স্বাধীন হয়েছে এমনি আসেনি। কেউ বলেছে পজিটিভ, কেউ নেগেটিভ বলেছে। তো সব জিনিসই ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। এখন আমি যে কথাটা বলছি হয়তোবা ওই সময়টার জন্য মানুষের বুঝতে একটু অসুবিধা হয় যে কেন বলছে, কিন্তু পরে দিয়ে দেখি, আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে এই কথাটা গিয়ে টিকে। আচ্ছা, তো এই বিতর্ক বলতে গেলে বেশ কিছুদিন আগে একটা জিনিসে আপনার বিতর্ক হয়েছিল, আমি নাম নিচ্ছি না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক বিস্তর জলঘোলা হয়েছে। আপনার সঙ্গে প্রেসের ভালোবাসা বেড়ে গেছিল, প্রায় প্রেস মিট করতে হতো। তো আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে যদি আমাদেরকে বলেন যে
বিতর্কের মূল ব্যাপারটা কি ছিল আদৌ? আর অনেক দর্শকরা এখনো জানেন না যে বিতর্কটা অ্যাকচুয়ালি কেন কি হয়েছিল। তো আপনি যদি একটু বিতর্কের ব্যাপারে সামান্য কিছু বলেন। ব্যাপারটা হয়েছিল যে যেই সংস্থার যিনি কর্ণধার উনি ব্যাপারটা আসলে জানেনই না। আর বিতর্ক হওয়াতে হয়তোবা উনি জেনেছেন। ১ম এ হয়তোবা উনি বুঝতে পারেননি যে কি জিনিসটা হয়েছে। আমার উপরে হয়তোবা উনি একটু অফেন্ডেডই ছিলেন। কিন্তু মেবি এটা কিছু ক্ষেত্রে ভালোই হয়েছে। কারণ দেখুন আমি এখানে চলে এসেছি। আমার সংস্থা একটা আছে। তো আমার যারা টিম মেম্বাররা ওরা যে সবসময় ভালো কিছুই করবে সেটার কোনো মানে সেটার কোনো দায়বদ্ধতা তো আমরা কর্ণধাররা নিয়ে বসিনি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আম যারা থাকেন আরকি টিম মেম্বাররা, উনারা অনেক কিছু করেন আর কাস্টমাররা সাফারার হয়। যেটা মালিক অব্দি যায়ই না কথাটা। তো আমার হয়তোবা আ ওখানে হিট অফ দ্য মোমেন্ট এ এমন একটা কিছু হয়ে গেছিল যেই জিনিসটাতে আমার একটু মানে নরমালি এটা সবার ক্ষেত্রেই হতে পারে। কারণ জিনিসটা যেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে ওটা মাথা গরম হওয়ার বস্তু এটা হওয়াটা উচিত। কিন্তু আম যেহেতু উনি প্রেজেন্ট ছিলেন না, যদি উনি থাকতেন হয়তোবা এত কিছু হতোই না। তো উনি যখন বুঝেছেন মেবি তারপর সবকিছু নরমাল হয়েছে। কিন্তু হ্যাঁ, তারপরে অনেক জিনিস চেঞ্জও হয়েছে ওদের। তো আপনি কি ওই বিতর্কতে অনুতপ্ত? না, একদমই নয়। কারণ আমি ভুল তখনও ছিলাম না। আমি তখনও বলব না। আমি এক কথাতেই তখনও ছিলাম। আমি এখনো আছি। আমি সারা সেটাই তো, আপনাদেরকে তো শুনেছিলাম যে আমরা যে হোটেল এন্ড রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হবে না। এখন যেতে পারছেন? এটা কোনো গভর্নমেন্ট কোনো আম আ কোনো আইনগতভাবে কোনো জিনিসই হয়নি। এটা কেউ আপনি যদি বলেন কোথাও যেতে পারবেন না, সেই জিনিসটা মৌখিকভাবে কোনো জিনিসই হয় না। এটার জন্য একটা পুরো প্রসেস চলতে হয়। আমার এটা মানে এটা রীতিমতো একটা হাসি বা হাস্যকরী ব্যাপার জিনিসটা। যে কারণ নরমাল মানুষও আমরা যখন কোনো জিনিস নিয়ে একটা শুনি, ওটা আমরা তলাই যে ব্যাপারটা কি হয়েছে। কিন্তু মানুষ যখন শুনে কান শোনা কথা মানে শুনেই ওরা স্প্রেড করেছে। এটা আইনগতভাবে কোনো কিছু হয় না। আর কোনো আইন এটা এভাবে বলে না যে তোমরা যেতে পারবে না। তারপরে তো যাচ্ছি, সব জায়গাতেই যাচ্ছি। ইভেন উনারাও ইনভাইট করেছিলেন যাওয়ার জন্য। বাট হ্যাঁ, যখন ওই জায়গা নিয়ে একটা কথা হয়েছে আমি বলেছি যে আমি কখনোই যাব না। আ যতক্ষণ না মানে প্রপার ওয়েতে সবকিছু ঠিকঠাক হয়। তার আগ পর্যন্ত আমি তো যাব না। আচ্ছা ম্যাডাম, আমরা যখন অ্যাকচুয়ালি প্রোমো রান করেছিলাম যে আমাদের পডকাস্টে মামনি শর্মা আসছেন, এক ইউজার আমাকে লিখেছিলেন, "মামনি শর্মার রাতে ঘুম হয় না বিতর্ক না করলে।" তো আপনার কি মানে বলতে পারি যে স্লিপিং পিলস বিতর্ক? যে এটা না হলে আপনি থাকতেই এটা পারবেন তো না? বলতে পারবে যে লিখেছে সে বলতে পারবে যে কারণ যারা কথা বলে ওরা প্রকৃত মানে অর্থে আমাকে দেখেইনি কোনোদিনও সামনাসামনি বা কোনোদিনও কথাই বলেনি বা আমি তো চিনিই না। তো লোক কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम ही है कहना। তো অসাধারণ। তো এই হচ্ছে আমাদের মামুনিদি, যিনি কোনো বিতর্ক নিয়ে বলতে সোজা সাপটা জবাব দেন। লুকিয়ে, লুকিয়ে কোনো জবাব রাখেন না। না মামুনিদি, আপনাকে আমার একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে এই যে অনলাইন জার্নি যখন আপনি শুরু করেছেন বা আজ পর্যন্ত যতটা মানে যতদিন হয়েছে, এ আ তো যখন শুরু করেছিলেন আর আজকের দিনে দাঁড়িয়ে প্রেক্ষাপটটা কেমন পাল্টে গেছে? অনেক, অনেক। আ ব্যাপারটা হচ্ছে আমি একজন MBA স্টুডেন্ট মানে ম্যানেজমেন্টের স্টুডেন্ট। তো তখনের মার্কেট আর এখনের মার্কেটের মধ্যে দিনরাত তফাৎ এখানটায় হয়ে গেছে। বাইরের জায়গাগুলোতে এতটা না। বাট এখানের ব্যাপারটা কি হয়েছে, আম লোক বুঝতেই পারছে না যে মার্কেট জিনিসটা কি? মার্কেট জিনিসটা কি? তাতে গিয়ে কি হচ্ছে, মার্কেটটা দিন, দিন ডিটোরেট করছে বিজনেসের ক্ষেত্রে। আর তার জন্য সবাই আমরা সাফারার। ব্যবসায়ীরা বিশেষ করে খুব বেশি সাফারার। কারণ কিছু, কিছু লোকজনের জন্য ব্যবসা একদম বাজেভাবেই চলছে বলা যায়। তো কি বলবো ওদেরকে নিয়ে? কারণ বিজনেস খুব সুন্দর একটা জিনিস। কারণ কোনো দেশ বা কোনো জায়গা যদি ডেভেলপ করতে হয় একমাত্র বিজনেস ছাড়া হয় না। বিজনেসই ব্যবসাই একটা জায়গাকে উন্নত করতে পারে। এখন বলবেন যে না এডুকেশন সব জিনিস আছে। বাট বিজনেসে কারণ বাল্ক যেখানে আসে মানে বাল্কে একটা অ্যামাউন্ট
ছাড়া তো কোনো জিনিস এগোনো যায় না। আজকে রেল বলুন, আজকে প্রাইভেট সেক্টর বলুন, বড় বড় জায়গা, আজকে প্রাইভেট সেক্টরগুলো যে খুলেছে একমাত্র ব্যবসায়ী তো বলে এগুলো জিনিস। তো একটা জায়গা তখনই ডেভেলপড হয় যখন ব্যবসা খুব হাই চলে। তো এইখানে এই জিনিসটা খুব বরাক ভ্যালির দিকে দেখতে গেলে আম, খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, মামুনিদা, আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টে আপনি কি কখনো এরকম শব্দ ইউজ করেছেন যেটাকে আমরা মানে একদম মানে ল্যাঙ্গুয়েজে বলি কাঁচা খিস্সি? তো এরকম কি কখনো ইউজ করেছেন কাউকে, মানে কোনো কোয়ালিটিটাকে একটু পুয়ার করে, কন্টেন্টে পুয়ার করে কিন্তু রিচ বাড়ানোর জন্য একটু একটু মানে মানে কি বলবো, এটাকে একটু স্পাইসি করার জন্য কোনো একটা প্রোফানিটি ওয়ার্ড ইউজ করেছেন যেটাকে গালি বলা হয়, এই ধরনের ইউজ করে আপনি রিল বানিয়েছেন বা কোনো প্রোগ্রাম আপনি করেছেন অনলাইনে অনলি ভিউয়ারশিপ আর ফলোয়ার্স আর রিচের জন্য? আমি আগেও যেটা বলেছি আমাদের পডকাস্টে ফার্স্টে আমি বলেছি যে আমার বিজনেস অনলাইন মানে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেল দিয়ে না, আমার অফলাইন বিজনেস আছে। আর কোনো কাজ, এমন কোনো কাজ করলে আমার অফলাইন বিজনেসটাই নষ্ট হবে। সো আমি ওটা কখনোই নষ্ট করতে চাইবো না। হ্যাঁ, যে এখন অনেকে বলবে যে না হয়েছে, ওই ওই একটা ঘটনার সময় যখন হাইপার হয়ে কিছু কথা উঠেছিল, কোনো ওরকম কোনো জিনিসটা কোনো কথা এখন মানুষ বুঝতেই পারেনি যে কি বলা হয়েছে, দেখছে যে মামুনিদি খুব হাইপার হয়ে গেছে, কিন্তু আমি কি কি কথা তুলেছি, কি কি মুদ্রা তুলেছি, সেই জিনিসগুলো মানুষ বুঝতেই পারেনি। এখন লোকজনকে বোঝানোর জন্য আমি বারবার তো এসে এরকম করতে পারবো না। কিছু কিছু মানুষ বুঝতে চায় না, আর কিছু কিছু মানুষ বুঝেও সে বুঝতে চায় না। আচ্ছা ম্যাডাম, আমরা এই অনলাইন জগতে এই মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ব্লগার্স আছেন, আমরা দেখি যে কিছুটা আমরা পশ্চিমবঙ্গ থেকেও কিছু রিলস পাই বা এরকম ব্লগ পাই, বা বাংলাদেশ থেকে তো ভরে ভরে আসে। ম্যাডাম, প্রচুর ভালগারিজম আছে, প্রচুর ভালগারিজম, এবং কিছু জায়গা তো এরকম হয় যে মানে ফ্যামিলিতে সবার সঙ্গে বসে শেয়ার করা যায় না। হঠাৎ আপনি রিলস সার্ভ করছেন, যে আমার একটা রিলস উঠে এলো যে আপনার পাশে হয়তো আপনার ছেলেমেয়েরা বসে আছে বা কেউ আছেন, আপনার চোখটাই আপনার নেমে গেল, যে আপনি লজ্জা পেয়ে গেলেন। তো এই ভালগারিজম যে কন্টেন্টের মধ্যে এখন ঢুকে গেছে, এটাকে আপনি সাপোর্ট করেন? না, এটা করাও একদমই উচিত না। আর এটা বরাক ভ্যালিতে হওয়ার সম্ভাবনাও খুব একটা কম। কারণ যখনই কেউ কিছু করতে গেছে, বাকি সংস্থাগুলো এসে আটকেছে। সো আমাদের বরাক ভ্যালিতে এটা একটা বলা যায় যে আমাদের বরাক ভ্যালিতে এতটুকু নিচ অব্দি মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগাররা যেতে পারবে। কারণ বাকি সংস্থারা আছে, ওরা তো এটা কি সংস্থার জন্য, না এটা সংস্কৃতির জন্য? বরাকের একটা আলাদা সংস্কৃতি আছে, বরাকের একটা শালীনতা বোধ আছে। তো এটার জন্য হয়েছে, নাকি কেউ কোনো সংস্থায় গিয়ে মোরাল পলিসিং করতে গেছে যে এটা করবেন না, এটা করবেন না? না এটা করেনি যে এরকম না, করেছে এক দুজন কন্টেন্ট ক্রিয়েটার, ওরা ট্রাই তো করেছে, ওদেরকে ট্রোলও করা হয়েছে, খুব বাজেভাবে ট্রোলিং করা হয়েছে। সো করেছে, আর ওই ট্রোলগুলো দেখে বাকিরা ঠিকঠাক হয়ে গেছে। তো সংস্কার, আর যদি সংস্কার আমাদের এখানে এতটুকু থাকতো, তো ওই এক দুজন যারা এই ধরনের কাজ করেছে ওরা করতো না। আচ্ছা, তো মামুনি, সংস্কার ভয়েই হয়তো বা আমি বলবো যে, আর যেসব সংস্থাগুলোর কথা বলা হচ্ছে ওগুলো আমাদের কালচার ধরে রাখারই সংস্থা। আচ্ছা, তো মামুনিদি, অনেকে এখন ইয়াং জেনারেশনস ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা হয়ে গেছে, যেন আপনি বলছেন আপনি এমবিএ করেছেন, এরকম একটা প্রবণতা হয়ে গেছে যে অনলাইন ফেসবুকে রিলস করব, প্রচুর ভিউয়ারশিপ নেব, প্রচুর টাকা কামাবো। তো ওদের মধ্যে একটা শর্টকাট একটা ব্যাপার এসে গেছে যে আর কিছু করব না, শুধু এটাই করব। তো ওদের কিছুটা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওদের ফোকাসটা পড়াশোনা থেকে সরে ওরা এই রিলস বানানোর দিকে চলে গেছে, যে কতটুকু ভিউয়ারশিপ আছে, মনিটাইজেশন হবে, এই নানান কিছু। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে ঠিক কি মনে হচ্ছে না যে এই যে রিলস বা এই যে কন্টেন্ট ক্রিয়েশন, এটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপরে একটা ইম্প্যাক্ট করছে, নেগেটিভ ইম্প্যাক্ট, যেটাতে ওদেরকে ফোকাস থেকে, ওদের যে ছাত্র জীবনের মূল ফোকাস থেকে সরিয়ে দিচ্ছে? সাধারণ একদম যদি একদম নর্মালিও যদি বলি, একটা বাচ্চার হাতে যদি মোবাইল থাকে, সব বাচ্চারাই এখন দেখবেন যে বাচ্চারা মোবাইল ছাড়া খাচ্ছে না।
ওই মোবাইলের এফেক্টে আমার ছেলে এখনো পর্যন্ত ক্লিয়ারলি কথা বলতে পারে না বিকজ অফ কার্টুন। তো ওই কার্টুন বা ওই মোবাইলের জন্য বাচ্চাদের পড়াশোনায় নষ্ট হয়ে যাচ্ছে। তো রিল আর এইসব জিনিসের তো কতটুকু ইম্প্যাক্ট করতে পারে এটা তো বলাই বাহুল্য। সো একটা জিনিসই বলবো যে হ্যাঁ, যে কোনো কাজের থেকে যা কিছুই তুমি করবে আর্ন তো আসবেই। 3 ইডিয়টস একটা বলেছে না, কাবিল বনো কামিয়াবি তো ছাক মারকে আয়েগা। তো ব্যাপারটা হচ্ছে নিজেকে আগে তৈরি করো, যে কোনো কিছুর জন্য নিজেকে রেডি করতে হয়, তারপর ইনকাম তো আসবে, কেন আসবে না? ইনকাম আসবে, নিজেকে রেডি করতে হয়। আমরা যে কোনো আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কাজ করি না, এটার মধ্যে প্রচুর পড়াশোনা আছে, প্রচুর খাটাখাটনি আছে। এত সব জিনিস শর্টকাট হয় না। শর্টকাট যে জিনিসগুলো শর্টকাটে আসে, যায়ও শর্টকাটে। বাহ, ওয়ান্ডারফুল। এটা একটা সত্যি কথাই যে শর্টকাটে হাসিল করা কোনো সাকসেস বেশি দিন টেকে না। ম্যাডাম, আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন আপনাকে আমি করব যে আমাদের যারা নতুন বাডিং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ওনাদের জন্য আপনার একটা উপদেশ। ওদেরকে আমার উপদেশ দেওয়ার তো কিছু নেই, কারণ আমরা সবাই এক কলিগের মতনই। আর আমি একদমই এই সেগমেন্ট একদমই নূতনই বলা যায়, কারণ এটা আমি বারবারও বলছি, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। কারণ পেশা আমার অন্য জিনিস, এটা আমি নেশার মতন, আমার শখ। এটা আমি ব্লগিং করি, এটা আমার শখ। তো এখানে বরাকভ্যালির কাউকে নিয়ে আমার কিছুই বলা নেই, কারণ যারা কাজ করছে খুব সুন্দর মতোই কাজ করছে, আমার থেকে খুব ভালোই কাজ করছে। আর মিডিলে যে 1-2টো বিতর্ক হয়েছিল, আমি মনে করি যে এইসব জিনিস না করে, কারণ বরাকভ্যালি সবসময় শান্তিপ্রিয় জায়গা ছিল, আছে, আর থাকাটাই দরকারই নেই কোনো বিতর্কতে পড়ার। আর এখন বলবে যে আমি তো বিতর্কে আমি জড়াই না, বিতর্ক চলে আসে আর আমি ওটাকে নিয়ে চলি ওটাকে। কারণ ওই বললাম সেম জিনিসই, যে কোনো জিনিসের রিভলিউশন আনতে হলে তোমার আওয়াজ তোলাটা দরকার। মুখ বন্ধ করে সব জিনিস করা যায় না, কেউ না কেউ তো আওয়াজ তুলতে লাগবে। আর ওই আওয়াজটা আমিই তুললাম, তারপরে দেখা যাক কে কতটুকু কি করে। ওকে মামুনিদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এই সাক্ষাৎকারটা দেওয়ার জন্য, CNN24 শিলচর চ্যানেলের স্টুডিওতে আসার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন মামুনি শর্মাকে, ওনার সোজাসাপটা কথা, ওনার অভিমত উনি পরিষ্কারভাবে আপনাদের সামনে রাখেন। উনি এটা চিন্তা করেন না এটা জনসম্মুখে কতটুকু কোলাহল সৃষ্টি করবে। তো আপনাদের পরবর্তী পর্বে আমরা আরেকজন উজ্জ্বল নক্ষত্র এই বরাকভ্যালির আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন CNN24 শিলচর চ্যানেলের দ্য অনলাইন জার্নিতে। নমস্কার।